আইনের প্রতি যাদের শ্রদ্ধা নেই তাদের কাছে সংস্কার আশা করা যায় না। তারুণ্যের সমাবেশে তারেক রহমান। দুর্নীতির মামলায় তারেক রহমান, জুবাইদার সাজা বাতিল, বিচারিক আদালতের সাজা বিদ্বেষপূর্ণ মন্তব্য হাইকোর্টের। জিলহজ মাসে চাঁদ দেখা গেছে ৭ জুন ঈদুল আজহা। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে টালবাহানা চলছে, এর পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, এজন্য সরকারকে এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান তার। তারেক রহমান আরও বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের কাছে সংস্কার আশা করা যায় না। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ৩ অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের এ সমাবেশ। যোগ দেন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের নেতাকর্মীরা। বুধবার বেলা ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ব্যানার, প্ল্যাকার্ড সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনগুলোর নেতাকর্মীরা। কখনো রোদ, কখনো বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ে শুরু হয় এ সমাবেশ। শুরুতে বক্তব্য রাখেন ৩ সংগঠনের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতা পেলে প্রথম দিন থেকেই কর্মসংস্থান সৃষ্টি সহ জনগণের সেবায় বেশ কিছু উদ্যোগ নেবে। তাই নির্বাচিত সরকারের হাতে দ্রুত ক্ষমতা দেওয়ার আহ্বান জানান তিনি। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান বলেন, যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছে সংস্কার আশা করা যায় না। এ সরকার রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ মনে করছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। তারুণ্যের এ সমাবেশে নেতাকর্মীদের ঢল নয়াপল্টন ছাপিয়ে কাকরাইল, বিজয়নগর, ফকিরাপুল সহ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। তারুণ্যের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে এলো নির্বাচন প্রসঙ্গ। তারা জানান, গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। আর সেই নির্বাচনে তরুণদের এবার প্রথম ভোটটি হবে দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। দুদকের মামলায় আগের সাজা বাতিল করে তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। সম্পদের তথ্য গোপনের অভিযোগে এই মামলায় তারেক রহমানের ৯ ও জুবাইদা রহমানকে ৩ বছরের সাজা দেওয়া হয়েছিল। বুধবার হাইকোর্ট রায়ে পর্যবেক্ষণ দিয়েছে, বিচারিক আদালতের এই সাজা ছিল বিদ্বেষপূর্ণ। 2,74,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালের সেপ্টেম্বরে তারেক রহমানের বিরুদ্ধে এবং 35 লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে জুবাইদা রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালের 2 আগস্ট সেই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সম্প্রতি দেশে ফিরে 587 দিনের বিলম্ব মার্জনা নিয়ে হাইকোর্টে ওই সাজার বিরুদ্ধে আপিল করেন জুবাইদা রহমান। ওই আপিলের শুনানি শেষে 2 জনকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান। এ সময় আদালত মন্তব্য করেন, তাদেরকে সাজা দেয়া ছিল বিদ্বেষপূর্ণ বিচার। যে মামলা আপনার সামনে আছে তার টোটাল প্রপার্টির হিসাব এখানে আছে। সেখানে বাংলাদেশের বাইরে, অর্থাৎ এই 54,000 বর্গমাইলের বাংলাদেশের বাইরে তার একটা টাকা কোনো ব্যাংকে অথবা কোনো প্রপার্টি তার বিরুদ্ধে তার পাওয়া যায়নি।
আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। তবে এই মামলায় আপিল না করেও তারেক রহমান কিভাবে সাজামুক্ত হলেন সেই ব্যাখ্যাও দেন আইনজীবী। আমাদের সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট দিয়ে আমরা দেখিয়েছি যে যদি মামলা এজ এ হোল দেখা যায় যে কারো বিরুদ্ধে প্রমাণ হয় নাই, সেক্ষেত্রে যারা আপিল করতে পারেননি তাদেরকেও আপনারা এইটার বেনিফিট, এই একুইটারের বেনিফিট তাকেও আপনারা দিতে পারেন। এদিকে দুদকের আইনজীবীও জানান বিচারিক আদালতে তাড়াহুড়া করে কিভাবে তারেক ও জুবাইদাকে সাজা দেওয়া হয়েছিল। 2 মাস 4 দিনে 42টা সাক্ষী কমপ্লিট করেছে, যেটা আইনের বিরুদ্ধে না, কিন্তু ইট ইজ ইম্পসিবল। এই চার্জটা হচ্ছে ডিফেক্টিভ, এগুলো হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব সরকারি দপ্তরে প্রতিদিন 1 ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুরে সংবাদ সম্মেলনে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদিউল কবির একথা জানান। তিনি বলেন, প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আইন প্রত্যাহারের ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়ার কথা জানান তিনি। এই অধ্যাদেশ সাধারণ জনগণ ও কর্মচারীদের জন্য নতুন কিছু বয়ে আনবে না। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরার কথা জানিয়েছেন ভূমি সচিব ASM সালেহ আহমেদ। স্যার জানাবেন প্রধান আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফিরার কথা, আসার পরে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী 7 জুন বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর আগে ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি 1446 সালের জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যা 6টায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। চীন বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চায় না বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। ইয়াও ওয়েন বলেন, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এমন দাবি ভিত্তিহীন। বেইজিং বন্ধুত্বের সম্পর্ককেই গুরুত্ব দেয় বেশি। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন নিয়ে কিছুই জানেন না তিনি। 11 মে বিশ্বব্যাপী হুমকি মূল্যায়ন নিয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা। এতে দাবি করা হয়, নিজেদের আধিপত্য বিস্তারে বাংলাদেশ সহ কয়েকটি দেশে সামরিক ঘাঁটি তৈরি করতে চায় চীন। উল্লেখ করা হয়, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড সহ 16টি দেশে অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি। রাজধানীতে এক অনুষ্ঠানে এই প্রতিবেদন সম্পর্কে চীনের রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, মার্কিন প্রতিবেদনটি সত্য নয়। কোন তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেন ইয়াওয়েন। প্রতিবেদনের কোনো তথ্যই সঠিক নয়। বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমারের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। এসব দেশে আমরা আমাদের কোনো সামরিক উপস্থিতি চাই না, এমন কোনো পরিকল্পনাও আমাদের নেই। যুক্তরাষ্ট্র কোন তথ্যের ভিত্তিতে এমন প্রতিবেদন করেছে তা আমার জানা নেই। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এমন প্রতিবেদন তার নজরে আসেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা একটা প্রতিবেদন দিয়েছে চীন বাংলাদেশের সামরিক, আমি এখনো দেখিনি সেটা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুডিশিয়াল কিলিংয়ের বিচার চাইলেন জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম।
আর বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। সকালে মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগে শুকরানা সমাবেশে এসব কথা বলেন তিনি। এদিকে সমাবেশের কারণে প্রায় 1.5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। মানবতা বিরোধী অপরাধের মামলায় দীর্ঘ 1 যুগ কারাগারে ছিলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে মুক্তি পান তিনি। আজহারুল ইসলামের মুক্তিতে আনন্দে মেতে ওঠেন নেতাকর্মীরা। তাকে বরণ করে শাহবাগে শুকরানা সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। এ সময় জামায়াত নেতা আজহার বলেন, ন্যায় বিচারের মধ্য দিয়ে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। বিচারের নামে জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িতদের বিচার চান জামায়াতের এই নেতা। আমি জোর করে আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। সমাবেশে জামায়াতের আমির বলেন, সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মামলা থেকে খালাস দেয় সর্বোচ্চ আদালত। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে 8 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া তার 3 সহযোগী মোল্লা মাসুদ, শরীফ ও নাসিরকে 6 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। বুধবার ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করার পর এই আদেশ দেয় বিচারক। আসামি পক্ষের আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে তাদের জামিন আবেদন করেন। তবে আদালত আসামিদের কাছে পাওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ডের আদেশ দেয়। মঙ্গলবার কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। তাদের দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় বাকি 2 জনকে। সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, জখম সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। এবং তারা ঘটনার সঙ্গে জড়িত থাকে না, এই মর্মেই সাধারণত আসামিরা দাবি করে। তারা তো কখনো গিলটি প্লিড করে না, তারা বলে আমরা নির্দোষ। আমরা মামলা তদন্তে বেরিয়ে আসবে যে সে নিজে এগুলির সঙ্গে জড়িত কিনা বা তার লোক জড়িত কিনা, এটা তদন্তেই বেরিয়ে আসবে। গত 2 মাসে রাজধানীতে 3টি খুনের ঘটনার নেপথ্যে নাম এসেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের। অন্তত 8টি স্থানে হামলা, দখল ও চাঁদাবাজির ঘটনাতেও শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের জড়িত থাকার তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি বেশ কজন ধরা পড়লেও নির্বাচনের দিন ঠিক হলে এসব সন্ত্রাসীদের তৎপরতা আরও বাড়বে বলে আশঙ্কা অপরাধ বিশ্লেষকদের। সম্প্রতি বাড্ডা এলাকায় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যার ঘটনায় কারণ হিসেবে সামনে আসে চাঁদাবাজির নিয়ন্ত্রণে থাকা 2টি সন্ত্রাসী গোষ্ঠীর দ্বন্দ্ব। নাম আসে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগীদের। এর আগে 19 এপ্রিল হাতিরঝিলে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সিকদারকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনার নেপথ্যেও ছিল সুব্রত বাইন। অপরাধ জগতের নিয়ন্ত্রণে গত 2 মাসে হত্যা ও হামলার ঘটনা ঘটেছে অন্তত 8টি। সম্প্রতি গ্রেপ্তারও হয়েছেন কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। মঙ্গলবার কুষ্টিয়ায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আর মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। একই সময়ে হাতিরঝিল থেকে গ্রেপ্তার করা হয় তার 2 সহযোগীকে। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয় ওই এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এক্সেল বাবুকেও। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থায় থাকবে বলে হুঁশিয়ারি করেছে বাহিনীটি। সেনাবাহিনী প্রধানের সুস্পষ্ট নির্দেশনার আলোকে দেশের
অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বাহিনীগুলোর তৎপরতা আরও বাড়ানোর তাগিদ অপরাধ বিশ্লেষকদের। সেনাবাহিনী করলেও এটা ইতিবাচক, এটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ পুলিশ আদৌ পারত কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তো এই জায়গাতে পুলিশের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে তাদের ক্যাপাসিটি বাড়াতে হবে। তাদের ঘাটতিগুলো কোথায়, এইভাবে অভিযান পরিচালনা করে শীর্ষ পর্যায়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা এবং আইনের মুখোমুখি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা কোথায়। নির্বাচনের আগে এসব শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীদের আইনের আওতায় আনতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে মত বিশ্লেষকদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। বুধবার সকালে ঢাকায় পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তবে বাফুফের কড়াকড়িতে ফাহামেদুলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কর্মব্যস্ত দিনের সকালবেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ফুটবল ভক্তদের আনাগোনা। হাতে ফুল নিয়ে বরণের অপেক্ষা এমন এক ফুটবলারের জাতীয় দলে যার এখনও অভিষেক হয়নি। হামজা সমিতের মতো বড় নাম না হলেও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম মাঠে নামার আগেই তারকা বনে গেছেন দেশের ফুটবলের। ভিআইপি গেট দিয়ে ফাহামিদুল বের হয়ে আসলে অপেক্ষার অবসান হয় ভক্তদের। প্রিয় খেলোয়াড়কে সামনে থেকে দেখে স্বপ্ন পূরণ হয় তাদের। 4 জুন ভুটান ও 10 জুন সিঙ্গাপুর ম্যাচে ফাহামিদুলকে লাল সবুজ জার্সিতে মাঠে দেখার অপেক্ষা। মুখের হাসি দেখে হয়তো আন্দাজ করতে পারতেছেন যে যখন আমরা আসলাম যে তাকে আমরা দেখতে পারবো কিনা, যেভাবে তারা মানে সিকিউরিটি নিয়ে আসছে, আমরা গেট গুড ভেঙে চড়ে ঢুকছি তাকে এক নজর দেখার জন্য। এতটা ভালো লাগতেছে যে ফাহমিদুল আমাদের দেশে হয়ে খেলবে। আশা করি মানে সামনের যে ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে, তো ফাহমিদুল আশা করি ভালো কিছু করবে। কোচ তাকে দ্বিতীয়বার ডাকা এটাই প্রমাণ করে যে আসলে আমাদের বিশ্বাসটা তার প্রতি ভুল ছিল না আর কি। সৌদিতে ক্যাম্প করেও তরুণ বলে ভারত ম্যাচে বাদ দেওয়া হয় ফাহামেদুলকে। কোচের এমন সিদ্ধান্তে দেশের ফুটবলে সমালোচনার ঝড় উঠে রাস্তায় নেমে আন্দোলন করেন ভক্তরা। তাই ফাহামেদুলকে নিয়ে বাড়তি কড়াকড়ি ফেডারেশনের। বিমানবন্দর থেকে গণমাধ্যম এড়িয়ে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেলে। কারণ বিগত দিনে আমরা দেখেছি সিন্ডিকেটে কেন অনেক প্রবাসী ফুটবলাররা ঝরে গেছে, আর এশিয়ার আসে নাই। তো ফাহমিদুল শুধুমাত্র সমর্থকদের ভালোবাসায় আসছে। একজন ফরওয়ার্ডের অভাব তা অনেক দিন ধরে। আশা করি আমাদের ফাহমিদুল এটা আমাদের হতাশ করবে না। ইনশাল্লাহ আমরা যাই, ফাহমিদুল ভালো করুক। বর্তমানে ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহামেদুল। এই লেফট মিডফিল্ডার একাধিক পজিশনে খেলতে পারেন, গোল করার আছে দারুণ দক্ষতা। পুনরায় ডাক পাওয়া ফেনীর এই ছেলে জাতীয় দলে নিজেকে প্রমাণ করবে, প্রত্যাশা ফুটবল ভক্তদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর আবেদনের বিষয়ে বক্তব্য শুনতে কাল নির্বাচন কমিশনের আইনজীবীকে ডেকেছে আপিল বিভাগ। ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিলের শুনানিতে দুপুরে এই আদেশ দেন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি করেন রিটকারীর আইনজীবী মোহাম্মদ হোসেন। এর আগে ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট 22 মে খারিজ করে হাইকোর্ট। সেদিনই পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। ওই আদেশের বিরুদ্ধে মেয়র ঘোষণা ও গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সোমবার লিভ টু আপিল করেন রিটকারী। 27 মার্চ ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে রায় ঘোষণার পর গেজেট প্রকাশ করে ইসি। আইনের বিধান অনুযায়ী কোনো পক্ষ নিজেরাও এসে বিজ্ঞ মহামান্য আদালতের কাছে বক্তব্য উপস্থাপন করতে পারে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারে। এই সিদ্ধান্তটা আসলে নির্বাচন কমিশন নেবেন যে তারা তাদের বক্তব্য কিভাবে উপস্থাপন করবে। ইশরাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশরাকে তো ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। টেলিযোগাযোগ খাতের প্রস্তাবিত নীতিমালা দেশীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট জনশক্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীর মহাখালীতে এক কর্মশালায় কথা বলেন তারা। অন্যদিকে স্টারলিংককে স্থানীয় আইএসপি ব্যবসার জন্য এখনও বড় হুমকি মনে করছেন না বিশেষজ্ঞরা।
টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালায় কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ এ নিয়ে কর্মশালার আয়োজন করে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি। যোগ দেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। বক্তারা বলেন, নতুন নীতিমালার খসড়ায় প্রাধান্য পেয়েছে বিদেশি কোম্পানির স্বার্থ। বেশ কিছু লাইসেন্স বাতিলের মাধ্যমে বিদ্যমান ইকোসিস্টেম ভেঙে নতুন কিছু তৈরির কথা বলা হয়েছে। এতে অনেক ইন্টারনেট সংশ্লিষ্ট ব্যবসায়ী হুমকির মুখে পড়বেন, বাড়তে পারে বেকারত্ব। 700 কোটি টাকার উপরে ইনভেস্টমেন্ট হয়েছে এত বছরে এক একটা। তো আপনি যদি এখন 300 ইন্ডাস্ট্রি সবাই একই সময় না হলেও কম বেশি গড়বড়টা এটাকে ধরে নিয়ে হিসাব করেন, একটা আইএসপি ইন্ডাস্ট্রির কথাই আপনি চিন্তা করেন। সংশ্লিষ্টদের অভিযোগ, মোবাইল অপারেটরদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে এই নীতিমালা তৈরি করা হয়েছে। এনটিটিএন অবকাঠামোর বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ সমাধানের কোনো উদ্যোগ না নিয়েই ঢালাওভাবে এনটিটিএন লাইসেন্সিদের স্বার্থবিরোধী বিভিন্ন নির্দেশাবলী প্রদানের মাধ্যমে এনটিটিএন লাইসেন্সিকে গলা টিপে ধরার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। একটা সুদীর্ঘ সময় পরে যাতে আমাদের দেশীয় উদ্যোক্তারা এবং সরকার চাইলে সে নিজেও এই সেবার একটা বড় অংশ যাতে তারা দখল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, যাতে আসলে আমাদের বিদেশি নির্ভরশীলতা কমে। এদিকে বিশেষজ্ঞদের মতে খরচ বেশি হওয়ায় স্টারলিংক দেশের ইন্টারনেট ব্যবসায় বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ নেই। কখনোই আসলে আইএসপি পর্যায়ে আনতে পারবে না, এতে কোনো সন্দেহ নেই। এখানে কম্পিটিশন থাকবে। আমার কাছে মনে হয় স্টারলিংক আসার ফলে আমাদের আইএসপিদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবে, সাময়িকভাবে তারা কিছু বিজনেস করবে, ইভেন্চুয়ালি তারা যদি কোয়ালিটি ইমপ্রুভ করলে মূল যে জায়গাটা সেখানে আসলে এক্সিস্ট করবে। এনটিটিএন ব্যবসায়ীদের দাবি, সকল অংশীজনদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব লাইসেন্সধারীদের ক্ষমতা যেন নির্দিষ্ট করে পিটিআরসি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেক্সিকো সিটিতে নিজ বাড়িতে হামিংবার্ডের অভয়ারণ্য গড়ে তুলেছেন ক্যান্সার সার্ভাইভার কাটিয়া লাতুফ। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা এই পাখিগুলোর জায়গা হয় তার অভয়ারণ্যে। পরে চিকিৎসা শেষে সুস্থ করে হামিংবার্ডগুলোকে বনে ছেড়ে দেন কাটিয়া লাতুফ। 2009 সালে স্বামীকে হারান মেক্সিকান নারী কাটিয়া লাতুফ। ওই বছরই তার শরীরে ধরা পড়ে ক্যান্সার। এই অবস্থায় একাকিত্ব আর বিষণ্ণতায় কাটছিল তার সময়। সেই সময় এক বন্ধুর অনুরোধে পরিত্যক্ত একটি হামিংবার্ডের বাচ্চার দেখাশোনার সুযোগ পান 75 বছরের কাটিয়া। আগে থেকে পাখি লালন পালনের অভিজ্ঞতা থাকায় এতে খুব একটা ঝামেলা হয়নি তার। স্বামীর মৃত্যুর পর ভয় আর একাকিত্বে ভুগছিলাম। ক্যান্সারে আক্রান্ত হওয়ায় বিষণ্ণতায় দিন কাটছিল। ওই সময় এক বন্ধু আমাকে ফোন দিয়ে হামিংবার্ডের বাচ্চা দেখভালের জন্য অনুরোধ করেন, জানান তার বাড়ির সামনে কেউ পাখিটি রেখে গেছেন। সময়ের সাথে সাথে এই হামিংবার্ড হয়ে ওঠে কাটিয়ার সঙ্গী। পরে 2012 সালে মেক্সিকো সিটিতে নিজ বাড়িতেই হামিংবার্ডের অভয়ারণ্য গড়ে তোলার সিদ্ধান্ত নেন তিনি। জানান সব বয়সী হামিংবার্ড আছে তার অভয়ারণ্যে। এটা আমার প্রথম হামিংবার্ড, ওর নাম গুচি। প্রাণীদের প্রতি আমার ভালোবাসা সবসময় ছিল, কিন্তু সে আমাকে নতুন জীবন দিয়েছে। গুচি আমার কাঁধে বসে আমার সাথে খেলে, আমি খেলতে না চাইলেও আমাকে খেলার জন্য উৎসাহ দেয়। কাটিয়ার অভয়ারণ্যে জায়গা পেয়েছে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা হামিংবার্ডগুলো। চিকিৎসা শেষে সুস্থ করে তাদের ছেড়ে দেন তিনি। অভয়ারণ্যের সব খরচও বহন করেন নিজেই। প্রতি বছর 200 থেকে 300টি সুস্থ হামিংবার্ড ছেড়ে দেয়। কোনো কোনো বছরের বসন্তকালে আমার কাছে একসাথে 130টি হামিংবার্ড ছিল। এই বছর আছে 90টি। এটা নির্ভর করে আবহাওয়ার উপর। মেক্সিকো সিটির বাসিন্দা কাটিয়ার জন্ম লেবাননে। 80-র দশকে মেক্সিকোতে আসেন। অভয়ারণ্য পরিচালনার পাশাপাশি কাটিয়া পেশায় স্বাস্থ্য প্রশিক্ষক। 2 বছর আগে ক্যান্সার মুক্ত হন তিনি। কাজ করছেন ক্যান্সার রোগীদের সহায়তায়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকে বিরতির রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।